করোনার স্থবিরতা কেটে গেছে, আবারও সব কিছু চালু হয়েছে সেই আগের মতো। এবার ক্ষতি পুষিয়ে নেওয়ার পালা, এবার তরুণদের স্বপ্নগুলো পূরণ করার পালা। আমরা বিশ্বাস করি তরুণদের এই স্বপ্ন পূরণ হওয়ার মধ্য দিয়ে আবারও আমরা উঠে দাঁড়াতে পারবো। আমরা সবসময় তরুণদের পাশে ছিলাম, পাশে আছি। আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবনজার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবনজার এটি মঙ্গলবার পাক্ষিকভাবে প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে আমার চেষ্টা। কারওয়ান বাজারে শাহাদাতের সাথে দেখা, তিনি সবজি বিক্রি করছেন। একটু খেয়াল করতে মনে হলো তিনি সবার চাইতে আলাদা। তার সাথে কথা বলার পর বিষয়টি আরও পরিষ্কার হলো। জানা গেল রাতের আধারে তিনি একজন সবজি বিক্রেতা, আর দিনের আলোতে তিনি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শাহাদাতের দুটি জীবন এতটাই আলাদা যা অনেকেই মিলাতে পারেন না। তার এই দুই জীবন পালাক্রমে আসে রাত আর দিনের ব্যবধানে। রাতে শাহাদাত রাজধানীর কারওয়ান বাজারের সবজি বিক্রেতা, আর দিনে তিনি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এসএসসি এক্সাম শেষ হয়েছে যেদিন, তারপরের দিন আমি ঢাকা চলে আসি আমার বড় বোনের কাছে। তো বড় বোনের হাজব্যান্ডের দোকান আছে ফার্ম গেটে। তো ওখানে ভাইয়ের কাছে কাজ শিখি, দর্জি কাজ আর কি, টেলারিং কাজ যেটা। তো দর্জি কাজ শেখার পরে মূলত ওই দর্জি কাজের টাকা দিয়ে ইন্টারমিডিয়েট দেওয়া প্লাস ফ্যামিলিরও সাপোর্ট দেওয়া। তারপরে আস্তে আস্তে ইন্টারমিডিয়েট দেওয়ার পরে জব পাইলাম একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আর কি, প্রাইভেট ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব পাইছে। সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। তো করোনা আসার পরে আর কি এদিক সেদিক হয়ে গেল, জব চলে গেল আর কি। তো জব চলে যাওয়ার পরে দুই ভাই একসাথে কাঁচামালের ব্যবসাতে নেমে গেলাম, যেটা সবজি ব্যবসা আর কি, কারওয়ান বাজারে। পল্লবীতে বঙ্গবন্ধু সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স পড়ছেন শাহাদাত। সেটা তিনি করছেন দিনের আলোতে। বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে আড্ডায় দারুণ এক সময় কাটে সেই দিনের আলোতে, কিন্তু রাত হলেই পাল্টে যায় দৃশ্যপট, যেখানে অনেকেই মেলাতে পারেন না দিনের আলোতে দেখা শাহাদাতকে। সারা রাতে চলে মূলত আমাদের রাত 11:30 থেকে সকাল 9টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মালটা থাকে, কাঁচামালটা যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত সবজি বিক্রি করি। সারা রাত জেগে থাকতে তো হয়ই, এমনও দিন যায় যে সারাদিনও জায়গা থাকতে হয়। হয় কি মাল আসার পরে চাষিদের টাকা পাঠাতে 4টা বাজে জায়গা, 4টা 5টা 6টাও বাজে জায়গা। তখন দেখা যায় যে বাসায় আস্তে আস্তে 7টা 8টা বাজে জায়গা। ঘুমাবো কখন? তখন আর ঘুমাই না, ওই আবার পরের দিন মাল ওইভাবে বিক্রি করি। এমনও গেছে যে 2 দিন টানা 2 রাত ঘুমাই নাই। শাহাদাত জানালেন রাতের আধারে কারওয়ান বাজারে তার মতো কাজ করা আরো অনেক শিক্ষিত মানুষের দেখা তিনি পান আশপাশে। এমনও হয়েছে যে বিএসসি দিয়ে এখন কারওয়ান বাজারে আছে, বাইং হাউসে জব করতো, জব চলে গেছে, এখন কি করব, বিয়ে করছে, ফ্যামিলি চালাইতে হবে। তো এখন বাজারে এসে নিজের ব্যবসা নিজে করতেছে, আমাদের কাছ থেকে মাল নিয়ে ওনারা বিক্রি করতেছে। হ্যাঁ, সবজি বিক্রি করতেছে, এমন অনেক আছে। কাজ তো কাজই, কোনো কাজই ছোট না। আমার পেট চালাইতে পারলে, আমার পেট খালি যদি আমি ক্ষুধা পেটে থাকি বা খালি পেটে থাকি, আমার কেউ এসে 1 পয়সা দিবে না। আর আমি ক্ষুধার্ত নাকি আমার পেট ভরা আছে ওইটা কেউ দেখবেও না। আমার বন্ধুরা স্যাররা ভালোভাবে নেয়, কারণ আমি নিজে কিছু করতেছি। আমি কারো কাছে চাকরি বা ওই যে কারোর দয়া নিয়ে করতেছি না, যে নিজে করতেছে। হ্যাঁ, নিজে আত্মকর্মসংস্থান নিজে করতেছে। যতই কষ্ট হোক, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হয়ে শাহাদাত সবজি বিক্রির যে কাজটি রাতের আধারে কারওয়ান বাজারে করছেন তা নিয়ে মোটেও আক্ষেপ নেই তার, বরং আছে অন্যরকম তৃপ্তি। আমার মূলত এসএসসির পর থেকে যখন দেখছি যে আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, তখন এসব করলাম যে আমার আব্বু আম্মু কিন্তু বৃদ্ধ। তো তখন চিন্তা করলাম যে আমার আব্বু আম্মু তো বৃদ্ধ, আমি এখন স্টাডি করে একদিন এস্টাবলিশ হব। এস্টাবলিশ হলে তখন আমার আব্বু আম্মু থাকলো না,
তখন এই আমার ভিতরে একটা শূন্যতা কাজ করবে যে আমার আব্বু আম্মু এত স্ট্রাগল করে এস্টাবলিশ হলাম, আমার আব্বু আম্মুরে খাওয়াতে পারলাম না, আমার আব্বু আম্মুরে দেখাশোনা করতে পারলাম না, তখন নিজের ভিতরে একটা তৈরি হবে, অপরাধবোধ তৈরি হবে। যার জন্য আমি ওই ছোটোবেলা থেকে এসএসসির পর থেকে আমি নিজের ওইভাবে তৈরি করে নিয়েছি যে আমি আমার আব্বু আম্মুর জন্য যতটুকু একটু হাসি দেখতে পাবো, যে এখন আমি 2 টাকা ইনকাম করে নেবো, 2 টাকা ইনকাম করে নিয়ে আমার বিধবা মা বাবার মুখে হাসি দেখতে পাবো। মূলত এই থিং নিয়ে আমি কাজ করছি আর কি। এখানে কাজ ছোট বড় চিন্তা করেন না, কাজ ছোট বড় ওইটা চিন্তা করি না, আমি আমার মা বাবার হাসিটাকে বড় করে দেখছি। রাত শেষে দিনের আলোতে আবারও শাহাদাত ফিরে যান প্রিয় ক্যাম্পাসে। ক্লাসের ফাঁকে জমে ওঠে আড্ডা, বন্ধুদের পেয়ে মুহূর্তেই ভুলে যান সব ক্লান্তি। আবারও নতুন উদ্যমে রাতে সবজি বিক্রি করতে ফিরে যান কারণ বাজারের সবজি আড়তে। আমরা শাহাদাতের সাথে পুরোপুরি একমত। তিনি মনে করছেন প্রতি বছর এত শিক্ষার্থী উচ্চশিক্ষা যে শেষ করছেন তাদের সবার জন্য চাকরি নিশ্চিত করা সম্ভব নয়। তাই আত্মকর্মসংস্থানে যারা চেষ্টা করছেন তাদের দিকে সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই মুহূর্তে যারা ইউক্রেন সীমান্তে রয়েছেন তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহ নানা বিষয়ে সরাসরি অভিজ্ঞতা পাচ্ছেন। বাংলাদেশের কয়েকজন তরুণ তারা ইউক্রেন সীমান্তে দিনের পর দিন অবস্থান করেছেন। তারা সেখানে অবস্থান করে একদিকে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধার করার চেষ্টা করছেন, অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহ নানা দিক সরাসরি প্রত্যক্ষ করেছেন। তাদের মাধ্যমে আমরা এই যুদ্ধের নানা বিষয়ে জানার চেষ্টা করব। তাদের মধ্যে একজন পোল্যান্ডের বিখ্যাত রোকলো বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক হুসেন আলম। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহতায় যখন ইউক্রেন থেকে বাংলাদেশিরা সহ হাজার হাজার মানুষ পোল্যান্ড সীমান্ত দিয়ে ঢুকতে শুরু করে, তখন থেকে ওই সীমান্তে অবস্থান করছিলেন বাংলাদেশের 3 তরুণ। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তারা সেখানে গিয়েছিলেন। এই সময়ে তাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটাকে তারা বলছিলেন এক জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি যখন বর্ডারে ছিলাম বাংলাদেশি স্টুডেন্টদেরকে সহযোগিতা করার জন্য, তখন আমি দেখেছি ছোট বাচ্চা, বয়স্ক মানুষ 50-60 কিলোমিটার পাড়ি দিয়ে বর্ডারে এসেছে জীবন বাঁচানোর তাগিদে। তাপমাত্রা যেখানে -17 ডিগ্রি সেলসিয়াস ছিল, রাতের পর রাত দিনের পর দিন দাঁড়িয়ে থেকে খাওয়া নেই, পানি নেই, এইগুলো পার করে তারা এখানে এসেছিল। আর যখন এখানে চলে আসে তারা কেউই সুস্থ অবস্থায় ছিল না। তারা বলছিল আসার পথে অনেকেই সারভাইভ করতে পারেনি, অনেকে মারা গেছে, ওইখানে লাইনেই তাদের ইন্তেকাল হয়েছে। তো এগুলো আসলে খুব হৃদয় বিদারক। আরও কিছু ইনফরমেশন এখানে আমি দিতে চাই। অধিকাংশ বাংলাদেশি যারা ইউক্রেন থেকে পোল্যান্ডে চলে এসেছে, কিছু আমাদের বাংলাদেশি এখনো ইউক্রেনে আছে। এই লোকগুলো যারা আছে তারা হচ্ছে ওখানকার স্থায়ী বাসিন্দা এবং চাকরিজীবী বা ব্যবসায়ী, যার কারণে তারা নিজের পরিবার এবং ব্যবসা ছেড়ে রেখে আসতে চায়নি। কিছু লোক আছে, তা বাংলাদেশ এম্বাসি তাদেরকে উদ্ধার করা বা তাদেরকে এখানে আনার এখনো প্রচেষ্টা অব্যাহত আছে। বাংলাদেশি ওই 3 তরুণের দায়িত্ব এখনো শেষ হয়নি। ইউক্রেন থেকে শরণার্থীরা আসার পর পোল্যান্ডের যেসব সেন্টারে তারা রয়েছেন সেখানেও দেখভাল করতে হচ্ছে তাদেরকে। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পোল্যান্ডের যে রিফিউজি ক্যাম্পটা আছে তার থেকে 200 মিটার দূরে। আমার পিছনে 200 মিটার গেলেই আমরা রিফিউজি ক্যাম্পটা দেখতে পারবো। শরণার্থীদের ওইসব সেন্টারে বাংলাদেশিরা আশ্রয় পেয়েছেন। তাদেরকে সহায়তা দিতে গিয়ে ওই 3 তরুণ একটা স্পষ্ট ধারণা পেয়েছেন যে ইউক্রেন থেকে যারা বাংলাদেশিরা এসেছেন তাদের বেশিরভাগই দেশে আর ফিরতে চাচ্ছেন না। আমরা যখন বাংলাদেশি শরণার্থীদের কথা বলি, এর মধ্যে কিন্তু যেমন স্টুডেন্ট আছে, কিছু কর্মজীবী লোকজন আছে, কিছু ব্যবসায়ী আছে। স্টুডেন্ট যারা আসছে তারা হয়তো পড়াশোনা করতে আসছে, কেউ স্কলারশিপ নিয়ে আসছে, কেউ স্কলারশিপ ছাড়া তাদের নিজেদের পকেটের টাকা খরচ করে একটা ডিগ্রি নেওয়ার জন্য আসছে, ইউরোপিয়ান একটা ডিগ্রি নেওয়ার জন্য আসছে। এমত অবস্থায় তাদের জন্য দেশে চলে যাওয়াটা একটু কষ্টসাধ্য। আর যারা কর্মজীবী যারা আছেন, কাজের তাগিদে যারা আসছেন, এমন অনেক লোক আছেন যারা তাদের শেষ সম্বলটুকু বিক্রি করে সেই টাকাটা নিয়ে ইউরোপে আসছে কাজের জন্য, ইউরোপে পাড়ি জমাইছে। সে দেশে এখানে ইউরোপে এসে কিছুই
আর্ন করতে পারেনি, কিছুই রোজগার করতে পারেনি, দেশে চলে যাওয়াটা তার জন্য খুবই দুঃখজনক। তারা চেষ্টা করতেছে ইউরোপের মধ্যেই যদি তারা কোথাও সেটেল হতে পারে। ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে বড় একটি অংশ শিক্ষার্থী। এই যুদ্ধে তারা পড়েছেন সবচেয়ে বড় বিপদে। অনেকে যে স্বপ্ন নিয়ে ইউক্রেনে এসেছিল লেখাপড়া করার জন্য, তাদের অনেকের স্বপ্নই থেকে যাবে। তবে হ্যাঁ, আমি এখানে আশার আলো দেখছি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এবং ওয়ার্কারদের জন্য। পোলিশ সরকার একটা রুল জারি করেছে, যদি কোনো শিক্ষার্থী পোল্যান্ডে লেখাপড়া করতে চায় তাহলে তারা এখানে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে লেখাপড়া করতে পারবে, এবং যদি কোনো ওয়ার্কার এখানে চাকরি করতে চায় তাহলে কোনো কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে অ্যাপ্লাই করে এখানে চাকরি করতে পারবে বা স্থায়ীভাবে থাকতে পারবে, সেটার ব্যবস্থা করেছে। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, আমার নিজের এখানে যে কলেজ আছে, ব্রিটিশ গ্রাজুয়েট কলেজ, আমরাও এখানে বাংলাদেশিদের জন্য বিশেষ কোর্সের ব্যবস্থা করেছি। সব মিলিয়ে রাশিয়া ইউক্রেন এই যুদ্ধের শেষ কোথায়, এটা আর কতদূর বিস্তৃত হতে পারে, এই নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। যে অনিশ্চয়তার মধ্যে অসহায় মানুষকে সাধ্যমতো সহায়তা দিয়ে যাচ্ছেন পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশি ওই 3 তরুণ। কানাডার পথে প্রান্তরে মানুষকে সুখ বিলিয়ে যাচ্ছেন বাংলাদেশের ফারহান। তিনি ম্যাজিক দেখানোর মাধ্যমে মুহূর্তে মানুষের মন ভালো করে দিচ্ছেন। কেন মানুষকে খুশি করার জন্য তার এমন চেষ্টা? কারণ একটাই, তিনি বুঝে গেছেন অন্যের মুখে হাসি ফোটানোর মাধ্যমেই আসল সুখের দেখা পাওয়া যায়। আর সেটা নিয়ে তিনি রীতিমতো অনুসন্ধান শুরু করলেন। এই বিষয়ে তিনি একটা বইও লিখে ফেললেন। তার সেই বই কানাডায় ওই সময় সর্বোচ্চ বিক্রিত বই হিসাবে পরিচিতি পায়। অনেক কিছু যাচাই করে চট্টগ্রামের ফারহান একসময় আবিষ্কার করলেন, নিখাদ সুখের দেখা পাওয়া যায় তখনই যখন অন্যের মুখে হাসি ফোটানো যায়। আর ওই কাজটি করার জন্যই ফারহান বেছে নেন ম্যাজিককে। কারণ ম্যাজিক দিয়েই ম্যাজিকের মতো মানুষের মনকে ভালো করে দেয়া যায়। When I do this, a card comes up. Is this your card? Yeah. No, what does that mean? I got busted, right? Yeah. So what does that mean? Her finger don't have magic. Can you please stand up? Do you know your tummy has magic? Let's prove it. I take the card, rub it the tummy. Boom. Let me see it. Oh my god. আমার মেন হচ্ছে একটা মানুষের তো লাইফে সবচেয়ে বড় জিনিস হচ্ছে হাসি খুশি। এই ম্যাজিকটা দিয়ে মানুষ সবসময় হাসে খুশি, কয়েকটা মিনিটের জন্য মানুষ ভুলে যায়, ওরা বাচ্চা হয়ে যায় বেসিক্যালি। আর সবাই কিন্তু বাচ্চা হতেই চায়, এই টেনশন কি নিতে চায় বুড়া বয়সের। সো ওইটাই মেইন উদ্দেশ্য। আর এই একটাই, যেখানে যাই আমি বাংলাদেশের লেবেল নিয়েই ট্রাভেল করি। আমি কোনো জায়গায় বাংলাদেশ ছাড়া কেউ বলি না আমি কিনেডিয়ান, সবাইকে বলি বাংলাদেশ থেকে ম্যাজিক করি, জাস্ট এখানে ট্রাভেল করতে। স্ট্রিট ম্যাজিশিয়ান হিসেবে কানাডায় এখন বেশ পরিচিত মুখ বাংলাদেশের ফারহান। 10 বছর ধরে তিনি সেখানে রাস্তায় রাস্তায় মানুষকে ম্যাজিক দেখিয়ে সুখ বিলাচ্ছেন। বিখ্যাত সব জাদুর মঞ্চে অংশ নিয়ে অল্প সময়ে খ্যাতি পেয়েছেন ফারহান। এই জিনিসটা আমি খুব এনজয় করি। আর একটা চিন্তা করে দেখেন না, লাইফে কি হতে পারে, একটা মানুষকে আমি খুশি দিচ্ছি, এর থেকে কি ভালো কিছু হতে পারে দুনিয়ার মধ্যে। আমরা চিন্তা করে দেখেন, একটা মানুষকে আমি একটা মোমেন্টের জন্য খুশি দিচ্ছি। কোভিড টাইমে এত মানুষের দুঃখ, 5 মিনিটের জন্য যখন ম্যাজিকগুলো দেখতেছে সব ভুলে যাচ্ছে আর হাসি খুশির মধ্যে আছে। See, that's what I do. Okay. See, hold this, hold this. Wow. Wow, I didn't know that. ম্যাজিক দেখিয়ে মানুষকে অবাক করে কিংবা হাসিয়ে ফারহান খুঁজে পান তার নিজের আসল সুখ। সেই প্রকৃত সুখের কথা সবাইকে জানাতে একসময় ফারহান সিদ্ধান্ত নিলেন বই লেখার। বইয়ের নাম রিমাস্টারিং হ্যাপিনেস। ফারহানের নিজেরও ধারণা ছিল না এই বইটি মানুষ এভাবে গ্রহণ করবে। আমার বইটার নাম হচ্ছে রিমাস্টারিং হ্যাপিনেস। আমার বইটার একমাত্র রিজনে লেখা যে একটা মানুষ কিভাবে ট্রু হ্যাপিনেস অ্যাচিভ করতে পারে। মানে আমি জাস্ট চিন্তা করে দেখেন, আমার মনে করেন আজকে একটা গাড়ি কিনলাম,
আমার কিন্তু গাড়িটা কিন্তু টোটাল হ্যাপিনেস দিচ্ছে না, 2 দিন চালানোর পর গাড়িটার কিন্তু হ্যাপিনেস শেষ। আমি আপনার বইটা লেখার মাধ্যম হলো আপনি জাস্ট কিছু ছাড়া আপনি কীভাবে একটা ট্রু হ্যাপিনেস মানে বেঁচে থাকার একটা খুশি ওটা কীভাবে পাবেন। আমার লাকিলি আমি বইটা লিখছিলাম আমার কিছু ফ্রেন্ডের জন্য, ওরা মিলেনিয়ার ছিল, আমি মায়ামিতে গেলাম, তখন ওদেরকে আমি বললাম আমি আমার মানে একটা হ্যাপিনেসের সিক্রেট বের করলাম, তখন বললাম আমাদেরকে বলো, তখন বলার পর ওরা বললো তোমাদেরকে বই লেখা উচিত। আমি বই এই জানুয়ারিতে বইটা পাবলিশ করলাম, দেখি প্রথম দিন কানাডাতে বেস্ট সেলার হয়ে গেল, পরের দিন দেখি অস্ট্রেলিয়াতে বেস্ট সেলার। আমি কিন্তু অ্যাকচুয়ালি দেখলাম যে আমার ফ্রেন্ডগুলোকে দেওয়ার জন্য, মানে বইটা এখন ইন্টারন্যাশনাল বেস্ট সেলার এই 1 সপ্তাহের মধ্যে। The craziest thing, you can actually see that the card, it goes inside this. You see it? You see the card going inside? Yeah. But the craziest thing, give me your hand. রিমাস্টারিং হ্যাপিনেস বইটি লেখার পর তার কাছে অনেকেই আসেন সুখী হবার আসল রহস্য জানতে। কাইন্ডনেস মানে মানুষকে কাইন্ডনেসের উপর কিছু নাই। আর কাইন্ডনেসটা কীরকম, বাংলাদেশে কাইন্ডনেস কীরকম হয়, আপনাকে আমি হেল্প করতেছি, আপনার থেকে আমার কিছু পাইতে হবে, এটা কিন্তু রিয়েল হ্যাপিনেস না, এটা হচ্ছে ধান্দা, ট্রেড। হ্যাপিনেস কীভাবে পাবেন, আপনাকে আমি কিছু করতেছি, আপনার থেকে আমি কিছু চাই না, এটা থেকে বড় হ্যাপিনেস কিছু পাবেন না। মানুষ কি মনে করতে জানেন, হ্যাপিনেস হচ্ছে একটা ম্যাটেরিয়ালিস্টিক জিনিস। হ্যাপিনেস কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক জিনিস না, হ্যাপিনেস হচ্ছে একটা ফিলিং যেটা এক্সটার্নাল, যেটা আপনি ইন্টারনালি ফিলিং করেন। মানুষ কিন্তু লাইফের মধ্যে কিন্তু 2টা চয়েস, হ্যাপি থাকা আর স্যাড থাকা। মানুষ হ্যাপিনেসও কি জানে, স্যাডনেসও কি জানে, কিন্তু মানুষ স্যাডনেস চুজ করে। কোনো দরকার আছে যখন স্যাডনেস জানি, এই কাজটা করেছেন। আর মেইন আপনি সবসময় আশেপাশে হ্যাপি মানুষ রাখবেন, যে আপনার গ্রুপ যেরকম আপনিও সেরকম। এখন আপনার গ্রুপ দেখবেন সবসময় উল্টাপাল্টা কাজ করতেছে, আপনারা দেখবেন উল্টাপাল্টা কাজ করতেছে, গ্রুপটা খুব মেইন। আর সবসময় মানুষকে সাহায্য করবেন, সাহায্যের উপর কিছু নাই, যে বলে দিয়ে মানুষ কোনো সময় ফকির হয় নাই। রিচ ম্যান অলওয়েজ শেয়ারস, ইফ হি ডাজন্ট শেয়ার হি ইজ নট আ রিচ ম্যান। নিজের মূল পেশা শিক্ষকতার পাশাপাশি ফারহান নিয়মিতভাবে কানাডার রাস্তায় নেমে পড়েন ম্যাজিক দেখিয়ে মানুষকে আনন্দ বিলাতে। অন্যকে আনন্দ দেবার মাঝে যে এভাবে নিজে সুখী হওয়া যায়, এটাই ফারহানের কাছে সবচেয়ে বড় ম্যাজিক। প্রকৃত সুখী হওয়ার যে উপায় আমরা ফারহানের মাধ্যমে পেলাম, সেটা অবশ্যই বিবেচনা করা যেতে পারে। অন্যের মুখে হাসি ফোটানোর মাধ্যমে, অন্যকে সুখী করার মাধ্যমে নিজে প্রকৃত সুখী হওয়া যায়। এর চাইতে সহজ উপায়ে সুখী হওয়ার আর কি উপায় হতে পারে? সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিষয়ে রাগ, কষ্ট, আনন্দ, ভালোবাসা কিংবা হাসির প্রতিক্রিয়া ব্যক্ত করা যায় ভিন্ন ভিন্ন প্রতীকের মাধ্যমে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ শিক্ষক লক্ষ্য করলেন, ধর্ষণের যে সংবাদগুলো পরিবেশন করা হয় সেখানে কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কেন মানুষের এই অদ্ভুত আচরণ? বিষয়টি নিয়ে তিনি গবেষণা শুরু করলেন, তাতে যুক্ত করলেন তার একজন শিক্ষার্থীকে। আর ওই গবেষণার যে ফলাফল উঠে আসে সেটা রীতিমতো ভয়ঙ্কর। আমার স্যারের সাথে আমি রিসার্চটা করেছি। রিসার্চটা মূলত আমার শিক্ষক সাইদ আল জামানের, উনি এখন কানাডার আলবার্টা ইউনিভার্সিটিতে আছেন। তো স্যারের প্রথম ভিশন ছিল যে আসলে রেপ নিউজে আমরা অনেক সময় দেখতে পাই হাহা রিয়াক্ট আসছে, অনেক ধরনের রিয়াক্ট আসছে, কিন্তু রেপ নিউজের ক্ষেত্রে কি আমরা সেটা আসলে এক্সপেক্ট করি? তো এইটা নিয়েই, এই চিন্তা থেকেই আমাদের রিসার্চটা শুরু করা। তো আমরা যেটা করেছিলাম, প্রায় 10,000 পোস্ট, যেটা বিভিন্ন 10টা গণমাধ্যমে 10টা গণমাধ্যমে রেপ নিউজ কভার করা হয়েছে। সেই নিউজগুলো যখন ফেসবুকে শেয়ার করা হচ্ছে, তখন সেখানে ইউজারদের রিয়াকশনটা কেমন, সেই রিয়াকশনটাতে আমরা প্রায় 10,000-এর ওপরে পোস্টের মধ্যে প্রায় 35 লাখ রিয়াকশন নিয়ে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস থেকে আমরা দেখেছি যে 74% আমরা এরকম রিয়াকশন পাই যেটা হচ্ছে আসলে ভিকটিমের সাথে সহানুভূতিশীল বা ভিকটিমের প্রতি সহানুভূতিশীল। কিন্তু যেটা আমাদেরকে অবাক করে যে আমাদের ফাইন্ডিংসের মধ্যে 26% রিয়াকশন ছিল হাসির রিয়াকশন। অর্থাৎ ওই পোস্টগুলো দেখে ইউজারদের মধ্যে 26%-এর হাসি পাচ্ছে, হাহা রিয়াক্ট। ধর্ষণের এই নিউজগুলো দেখে
ইউজারদের মধ্যে 26% হাসি পাচ্ছে। এটা আমাদের মনে অনেক প্রশ্ন জাগিয়েছে যে আসলে তাহলে এখনকার ইয়াং জেনারেশন বা এখন আমাদের যারা ফেসবুক ইউজার ডেমোগ্রাফিক আছেন তাদের মনের বা মানসিক অবস্থার আসলে বর্তমান সিচুয়েশনটা কি? সত্যিই তো, ধর্ষণের সংবাদে কেন মানুষ হাসির প্রতিক্রিয়া ব্যক্ত করছে, কেন এই বিষয়ে মানুষের হাসি পাচ্ছে, বিষয়টি নিয়ে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ হওয়া প্রয়োজন, দেখা প্রয়োজন ধর্ষণের সংবাদে যাদের হাসি পাচ্ছে তাদের মনের অবস্থা আসলে কি। বিষয়টি নিয়ে আলোচনা করবেন মনোবিজ্ঞানী ফাইজা আহমেদ। দর্শক শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় যেটা যে ধর্ষণের মতো একটা স্পর্শকাতর বিষয়ে যখন কোনো সংবাদ আসছে সে সময় অসংখ্য মানুষ হাহারিয়াক্ট দিচ্ছে, তার মানে এই বিষয়টি তাদের কাছে উপস্থাপিত হচ্ছে একটা হাস্যরসাত্মক ঘটনা হিসেবে। এটার পেছনের মনস্তত্ত্বটা কি? মূলত এই অংশের যে মানুষগুলো আছে তারা কিন্তু নারীর প্রতি আসলে একটা নেগেটিভ মেন্টালিটি শো করছে, তার সাথে সাথে তাদের যে নৈতিক মূল্যবোধের জায়গাটা আছে সেটা একটা ভাবনার বিষয় এবং তাদের মধ্যে একটা বিকৃত যৌন ভাবনা থাকার সম্ভাবনা আছে। কেন একজন ব্যক্তি এই কাজগুলো করেন? মনোবিজ্ঞানের ভাষায় যেটা বলা হয় যে আমাদের যেমন শারীরিক বিকাশ আছে, বুদ্ধিবৃত্তীয় বিকাশ আছে, আরেকটি খুবই ইম্পর্ট্যান্ট বিকাশের জায়গা আছে, সেটা হচ্ছে নীতি নৈতিকতার বিকাশ। যখন পরিবারেই কোনো একটা নারী সম্পর্কে অবমাননাকর কথা বলা হয় বা রেপ হয়ে যাচ্ছে তখন মনে করা হয় ওই নারীরই এটা দোষ, সেই সময়গুলোতে কি হচ্ছে? সেই সময়গুলোতে কিন্তু ওই পরিবারে থাকা শিশু কিশোররাও ভেবে নিচ্ছে যে বিষয়টা নারীরই দোষ। আর তার সাথে সাথে যখন একটা শিশু এবং কিশোরের যৌন শিক্ষাটা বিজ্ঞানসম্মত উপায়ে না হয় তখন তার ভেতরে অনেক ধরনের জটিল প্রক্রিয়া তৈরি হয় এবং সে তার যৌন আচরণটাতে একটা বিকৃত ভাব পরিলক্ষিত হয়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটা সময় আসছে যে সময়টাতে একটা বিশাল জনগোষ্ঠী হয়তো একটা বিকৃত ভাবনা নিয়ে বেড়ে উঠবে, তার ফলশ্রুতিতে কিন্তু আমাদের সমাজে অন্যায় অনাচার বেড়ে যাবে। সুতরাং কোনো একজন শিশু কিশোর বা তরুণের বিকাশের ক্ষেত্রে শুধুমাত্র তার পড়ালেখা এবং অন্যান্য বিকাশের ক্ষেত্রে মনোযোগী হওয়ার সাথে সাথে তার সার্বিক বিকাশকে আমাদেরকে মাথায় রাখতে হবে। নীতি নৈতিকতার মূল্যবোধের জায়গাটাকে আমাদের অনেক বেশি গুরুত্বের সাথে দেখতে হবে। অন্যের প্রতি কিভাবে আমরা সহানুভূতিশীল সমব্যথী হতে পারি সেই শিক্ষাটা খুব বেশি জরুরি হয়ে গেছে এবং তার সাথে সাথে সামাজিক যে মাধ্যমগুলোতে আমরা রিয়্যাক্ট করছি তার যে আদবকেতাটা আছে সেই বিষয়টা নিয়ে অনেক বেশি আলোচনা হওয়া প্রয়োজন। ভালো থাকবেন দর্শক। এই পর্যায়ে থাকছে আওয়াজ তোলো। প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রি হলে সেটার যে কত ধরনের বিপদ হতে পারে সেটা বলে শেষ করার মতো নয়। তার মধ্যে ইদানিং একটা বিপদের বিষয়ে যেটা কিনা তরুণদের সাথে সংশ্লিষ্ট সেটি নিয়ে চিকিৎসকরা রীতিমতো আতঙ্কে আছেন। তারা প্রায়ই লক্ষ্য করছেন কিছু নারী অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের পর সেটা ঠেকাতে নিজে নিজে ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে গ্রহণ করছে, আর তাতে রীতিমতো তারা মৃত্যু ঝুঁকিতে পড়ে যাচ্ছে। গর্ভপাত যেটা হচ্ছে এখন যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হলে পরে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের মা বোনরা ফার্মেসি থেকে ডাইরেক্ট নিজেরা ওষুধ খেয়ে ফেলছেন। হ্যাঁ, কোনো ডাক্তারের শরণাপন্ন না হয়ে ওনারা এভাবে নিজে নিজে ওষুধ খাচ্ছেন। তাতে করে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই সেটা কিন্তু অনেক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাদের জীবনের ঝুঁকি হচ্ছে, হসপিটালে আসছেন তারা শকে, এত ব্লিডিং, সিভিয়ার ব্লিডিং নিয়ে আসছেন। তো আমার এটাই উদ্বেগের কারণ এখানে যে সাধারণত এই ওষুধগুলো আমরা দেই কিন্তু একটা কিছু ক্রাইটেরিয়া ফলো করে দেওয়া হয় যে কত মাসের প্রেগন্যান্সি থাকলে পরে তারা খেতে পারবে বা বাচ্চাটা নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা এটা দিয়ে থাকি। কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের জন্য যে নিজে ওষুধটা খেয়ে ফেলছেন এবং তাতে করে দেখা যাচ্ছে তারা অতিরিক্ত রক্তপাতের কারণে হাসপাতালে চলে আসছেন। ইদানিং আমরা লক্ষ্য করছি যে আমাদের সরকারি হাসপাতালগুলোতে প্রতি অ্যাডমিশনই দেখা যাচ্ছে 3-4টা করে এরকম খেয়ে এরকম অনেক ঝুঁকি নিয়ে এরকম এত রক্তপাত হয়েছে যে ব্লিডিং হতে পেশেন্ট যখন হাসপাতালে নিয়ে এসছে তারা তখন দেখা গেছে শকে, মানে পালস বেবি পাওয়া যাচ্ছে না। তখন দ্রুত ম্যানেজমেন্ট করে ব্লাড লাগে, অনেক ব্লাড দিয়ে তাদেরকে তখন রক্ষা করা হচ্ছে। এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ওষুধ, এগুলো নিজেভাবে খাওয়ার কোনো আসলে নিয়মই নাই। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি হলে কত বড় ধরনের যে বিপদ ঘটতে পারে সেটার একটা চিত্র দেখানো হলো, কিন্তু এরকম আরও অনেক চিত্র রয়েছে যেটা কিনা আমাদের অদেখা থেকে যাচ্ছে। তার মধ্যে আরেকটি বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিতে চাচ্ছি, আর সেটি হলো প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রির কারণে ইদানিং
তরুণদের মধ্যে মাদকের বিস্তার হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন এই ঘটনা ইদানিং তারা খুব বেশি লক্ষ্য করছে। এটা তো হচ্ছেই, কারণ আমাদের দেশে ধরেন ঘুমের ঔষধ ডাক্তার বলছে আমাকে একটা খেতে, প্রেসক্রিপশন নাই, আমি যদি 1 পাতা 2 পাতা প্রেসক্রিপশন ফার্মেসি বিক্রি করে দেয় সেটা তো অবৈধ, সেটা নিয়ন্ত্রণ করে। সেই 10টা ট্যাবলেট যদি 1 লিটার দিয়ে ঝাক্কা দিয়ে খায় তাহলে তো অন্য স্বপ্নের জগতে ঘুমাবে, আলাদা অ্যামিউজমেন্ট করবে, এটা তো স্বাভাবিকতা। এটা খুব ভালো নেশা হয়েছে, পেন্সিডিল খাইলে যেন ঘুমায়, ঠিক সেরকম এই ধরনের ঝাক্কি যেসব খাইলে এগুলো ঘুমায়। আবার যদি স্টিমুল্যান্ট খায় তাহলে উত্তেজনা হয়েছে, লাফালাফি করে। কারণ এখন হয়েছে যে তথ্য প্রযুক্তির অবাধ বিচারণে যে কোনো বিষয় জানা আপনার জন্য এখন কারোর কাছে জানতে হবে না, বই পড়তে হবে না, আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে টিপলেই গুগল সার্চ দিলে যে কোনো বিষয়ে জানতে পারছে। বড় বড় অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে কখনো কখনো হৃদরোগের, কখনো কখনো এই আমাদের গাইনি অ্যান্ড অবস্টেটিক্স মানে মাতৃস্বাস্থ্যের কিছু ওষুধ নিজেরা করে, যেমন মেনস্ট্রুয়েশন রেগুলেশনের জন্য কোনো ওষুধ খায়, অথবা মানে মেনস্ট্রুয়েশন ঠিক করার ওষুধ খায়, এমনকি গর্ভপাতের ওষুধ খায়। এবং তার জন্যে কোনো এমন কোনো মানে আমাদের কিন্তু রেগুলেশন আছে, কিন্তু রুল আছে, কিন্তু মানা হয় না। ওই ফার্মেসিও বিক্রি করে এবং ক্রেতাও কিনে নিয়ে খেয়ে ফেলে। বহু দুর্ঘটনা ঘটেছে, স্বাস্থ্যহানির থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হয়েছে। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবনজার এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbt.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntbbt.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।